বিষণ্ণ চোখে দিন রাতের ক্লান্তির মানচিত্র। পাখির কিচিরমিচির কিংবা মন শান্ত করা গান কিছুই টানে না আর। গর্ভকালে অনাগত সন্তানকে নিয়ে আবেগ, উৎকণ্ঠা, উত্তেজনায় দিন কাটছিল যে মেয়েটির, সন্তান আসার পর বদলে যায় ভালো লাগার অনেক কিছু। অনেক সময় তার রূপ নেয় বিষণ্ণতা ও অসহ্য যন্ত্রণায়। মুড সুইংস যেটা হয়ে থাকে সেটা খুব বেশি হচ্ছিল, কারণ যেহেতু আমার খাওয়া নিয়ে অনেক বেশি আমি খারাপ সিচুয়েশন ফেস করছিলাম। এটা অন্য কেউ বুঝতে পারছিল না, অ্যাকচুয়ালি ফ্যামিলির কেউ বুঝতে পারছিল না। শুধুমাত্র এই জিনিসটা আমি আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করতে পারতাম। ডাক্তার দেখালাম, তো উনি বলতেছে যে না, ঠিক মতো খাওয়া দাওয়া করতে হবে। তো আস্তে আস্তে এই জিনিসটাকে আমি ট্রাই করি যে একটু ঠিক করার, অন্তত নিজের সন্তানের কথা চিন্তা করে। কারণ যেহেতু এটা ভালো সাইডে যাচ্ছে না, দেখা যেত যে সে মানে আমি কিছু খেতে পারছি না, সে আমাকে জিজ্ঞেস করতো তুমি কি খাবা অফিস থেকে আসার আগে, যে তোমার কি খেতে মন চাচ্ছে সেটা আমাকে বলো। সে হয়তো পাস্তা নিয়ে আসতো, আমি বলতাম হ্যাঁ আমার পাস্তা খেতে মন চাচ্ছে, সে 2 প্যাকেট পাস্তা লুকিয়ে লুকিয়ে আমাকে খাওয়াতো। পুরাতন দিনের মানুষগুলো বা বলবো যে এটাও নেখামো, এটা খেতে পারে না, ওটা খেতে পারে না, এটা আবার কেমন কথা, আমরা তো সবই খেতাম বা এরকম। তো এই জিনিসগুলা মেন্টালি খুবই করে আমাকে, মানে খুবই ইফেক্ট ফেলে। 7-8 মাসের দিকে আমার টোটালি আমি সারা রাত জাগতাম, আর দিনে ঘুম আমার হতোই না। আমি সারা দিন রাত জাগা, বলতে গেলে একদমই জাগা। তো এই জিনিসটা আস্তে আস্তে কমে আসে যখন 9 মাস হয়, আমি এখানে চলে আসি। তখন মাঝখানে আমি খুব খারাপভাবে অসুস্থ হয়ে যাই। সন্তানের মুখ দেখেই যেন তাকে পৃথিবীতে আনার কষ্ট ভুলতে চেয়েছিলেন বর্ষা। ছোট্ট শিশুটির নিষ্পাপ মুখেই স্বর্গের সুখ খুঁজছিলেন। কিন্তু চারপাশের নানা কারণে আবেগ আর ভালো লাগার অনুভূতিটুকু অনেক সময় দূরে চলে যায়। তার এই ক্লান্তিহীন শারীরিক কষ্টকে আরো বহু গুণ বাড়িয়ে দেয় আশপাশের কিছু মানুষ। ম্যারিড লাইফ নিয়ে অনেক বেশি পজিটিভ, যে বেবি হওয়ার পরে যেন এটা আবার চেঞ্জ না হয়ে যায়, চেঞ্জ হবে কি হবে না। তো এটা নিয়ে আমি খুব বেশি টেন্সড থাকতাম। সবসময় আমি কান্নাকাটি করে আমার হাজব্যান্ডকে বলতাম যে ও হলে কি সব চেঞ্জ হয়ে যাবে। ওই সময় যে আমি বেবিকে নিয়ে ওভার পজিটিভ হয়ে যায়। অন্য সব কিছু, আমি নিজে কি পড়ছি, নিজে কি খাচ্ছি, বা আমার নিজের ঘুম হলো কি না, এইসব বিষয়ে আমার মানে কোনো নাই, কোনো আইডিয়া নাই। যে রাত কখন হচ্ছে, দিন কখন হচ্ছে, নিজেকে যে একটু টেক কেয়ার করা, নিজের চেহারার দিকে হোক, বডির দিকে হোক, বা হেলথের দিকে হোক, মানে কোনো দিকে কোনো নজর রাখতাম না আমি। দেখা যেত বাচ্চা করার বা লালন পালন করার যে এক্সপিরিয়েন্সটা, এটা পাই শ্বশুরবাড়িতে যাওয়ার পরে। সেখানে টোটালি যতই মানুষ থাকুক না কেন, আমার বাচ্চার জন্য আমি একা। দেখা যেত যে সারা রাত বেবি জাগা থাকতো, সারা রাত আমিও জাগা, বা আমার হাজব্যান্ডও জাগা। বলতে গেলে 6টা পর্যন্ত 7টা পর্যন্ত ও কান্না করতেছে, আমি ওকে নিয়ে বসে আছি, চেক করে হোক আমাকে কিছু করতে হবে। আমি আমার আম্মার কাছে রেখে অনেক ইন্টারভিউ দিতে যাই। কিন্তু সব জায়গায় ওই একটাই সমস্যা, সবাই যখন পার্সোনাল কিছু জিজ্ঞেস করে তখন বেবি আছে, হাজব্যান্ড আছে, ওকে ফাইন, কিন্তু বেবি আছে তাহলে আপনি কিভাবে জব করবেন। এই জিনিসটা আমাকে আসলে মেন্টালি খুবই কনফিডেন্ট লো করে দেয়, অ্যান্ড স্টিল নাও আমি এই জিনিসটা সাফার করছি। এগুলো শুধু বর্ষার কথা নয়, বরং হাজারো মায়ের মা হয়ে ওঠার নিরন্তর চেষ্টার নীরব কান্না। যেমন সম্প্রতি রংপুরের তারাগঞ্জে নিজ সন্তানকে গলা কেটে হত্যা করেছেন এক মা। কারণ জানতে চাইলে তার নির্লিপ্ত উত্তর, সন্তান হওয়ার পর থেকে তার রান্না খাওয়া হতো না ঠিক মতো, বড় সন্তানের যত্নও নিতে পারতেন না তিনি। বাচ্চাটা হওয়ার পর হাতে আমি ভালো করে রান্না করে খাইতে পারি না, আর একটা মেয়ে আছে তাকেও সেবা যত্ন করতে পারি না, এইটাই সমস্যা আসলে। চিকিৎসকরা বলছেন গর্ভকালীন এবং পরবর্তী সময়ে হরমোনের পরিবর্তন, ঘুমহীনতা আর মানসিক চাপ একজন সদ্য মা হওয়া নারীকে ঠেলে দিতে পারে অবসাদের দিকে। এই গর্ভকালীন সময়ে আমার মনে হয় যে সব মাকে একটা মেন্টাল সাপোর্ট, ফিজিক্যাল সাপোর্ট, কীভাবে তাকে কমফোর্ট দেওয়া যায়, এটা পরিবারের সকল সদস্য, হাজব্যান্ড কাছে থাকলে হাজব্যান্ড অথবা যার কাছে উনি থাকবেন, তার সাপোর্টটা খুবই জরুরি। পোস্টপার্টাম ডিপ্রেশনে দেখা যাচ্ছে 15% মাই ভুগেন, এবং বাচ্চা ডেলিভারির পরে এই সময় মা দেখা যাচ্ছে ঘুম না হওয়ার কারণে উনি প্রচণ্ড ক্লান্ত থাকেন।
তাছাড়া বাচ্চাকে 2 ঘন্টা পর পর ব্রেস্ট ফিডিং করানো, এটা মায়ের জন্য একটা স্ট্রেসফুল ব্যাপার যে বাচ্চা ঠিকমতো বুক পাচ্ছে কিনা, কম হলে তো বাচ্চার খিদা লেগে যাচ্ছে, তাহলে তাকে কী করবে এটা নিয়ে মা উদ্বিগ্ন থাকেন। এবং দেখা যাবে তার নিজের সন্তানটিকেই তার কাছে হয়তো বোঝা মনে হতে পারে, এবং ডিপ্রেশনের সিভিয়ার স্টেজে মা হয়তো নিজের প্রতি সুইসাইডাল অ্যাটেম্প্ট করে নিতে পারেন। মনোবিজ্ঞানীরা বলছেন, পোস্টপার্টাম ডিপ্রেশন বা প্রসব পরবর্তী অবসাদ প্রতিরোধে প্রয়োজন পরিবারের সহযোগিতা। যে বউটা বা যে মেয়েটা প্রেগন্যান্ট হলো, সে তো তার বাবা মা ভাই বোন আত্মীয় তার পরিবেশ থেকে চলে আসছে হাজব্যান্ডের কাছে। এখন তাকে মেন্টাল সাপোর্ট দেওয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ। পোস্টপার্টাম ডিপ্রেশন যারা আপনি বললেন, এটা এমন এমন সমস্যা হয়ে যায় যে এইটা যদি চিকিৎসা না করা যায় তাহলে বিষণ্ণতা হতে হতে, অ্যাকচুয়ালি বিষণ্ণতা কি, এখানেও সব নেগেটিভ সিমটম। আমি কিছুই করতে পারি না, আমি সাজতে পারি না, কথা বলতে পারি না, বাচ্চা লালন পালন করতে পারি না, ডাল বাগা দিতে পারি না, রান্নাবান্না করতে পারি না। ডিপ্রেশন হয়ে গেলে আমরা 2টা কাজ করি, একটা হলো তাকে মেন্টাল সাপোর্ট, এবং আরেকটা হলো কিছু ওষুধ দিতে হয়। কিছু ওষুধ যদি না খাওয়া যায়, আবার ওষুধ খেতে বেশি ওষুধ দেওয়া যাবে না, কারণ এই তাতে সে তো ব্রেস্ট ফিডার। তাকে কাউন্সিলিং করতে হয়, যারা সাইকোথেরাপি বলে, বিহেভিয়ার থেরাপি বলে, এগুলো করতে হয়। এগুলো করলে দেখা যায় যে আস্তে আস্তে সে ভালো হয়ে যায়। ফ্যামিলি সাপোর্ট হল মোস্ট ইম্পর্ট্যান্ট। হাজব্যান্ডের সাপোর্ট আর অন্য ফ্যামিলি মেম্বারদের সাপোর্ট বলতে এই নয় যে তাকে কাঁধে কেনে ঘুরবে। সাপোর্ট মানে মানসিক সাপোর্ট, তাকে কথা দিয়ে, আচরণ দিয়ে, বিহেভিয়ার দিয়ে, নন ভার্বাল কমিউনিকেশন দিয়ে তাকে মানে তার সুন্দর আচরণ করা। অনেক পরিবারে স্বামী সন্তান বড় করার দায়িত্ব শুধুই স্ত্রীর বলে মনে করেন। নির্ঘুম এই সময়টিতে কোনো ধরনের সহযোগিতা তো করেনই না, অনেক ক্ষেত্রে অসহযোগিতাও থাকে প্রবলভাবে। আর তখন পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে সদ্য মা হয়ে ওঠা নারীর জন্য। মাতৃত্ব একটি দীর্ঘ পথযাত্রা, যার প্রতিটি পদে রয়েছে প্রতিকূলতা। একজন মা সবচেয়ে কঠিন সময় পার করেন যখন তিনি অবসাদগ্রস্ত হন, অথচ আমাদের পরিবার ও সমাজে এখনও এই বিষয়টি বিলাসিতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে গর্ভাবস্থায় 10% এবং প্রসব পরবর্তী সময়ে 13% মা অবসাদগ্রস্ত হন। তাই একটি নতুন শিশুর পাশাপাশি একজন মায়ের মানসিক স্বাস্থ্যের বিষয়টিতে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন চিকিৎসকরা। তানজিন অন্ত, ওয়ান নিউজ, ঢাকা।